এখানে আমি জানি যে অনেক বিএনপি এবং ছাত্র দলের অনেক নেতাকর্মীরা আছেন, আপনারা কিছু মনে করবেন না, ইট ইজ নাথিং পার্সোনাল, এটা বাংলাদেশের স্বার্থের জন্য আমাদেরকে বলতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বাংলাদেশে সংস্কার কার্যক্রমগুলোকে প্রত্যেকটা পদে পদে তারা বাধা দিচ্ছে, প্রত্যেকটা পদে পদে। বাংলাদেশে দিল্লিপন্থীদের কোনো স্থান আর হবে না। আমরা শেখ মুজিব শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশপন্থীদের হাতে থাকবে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং বিএনপিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি জানি যে অনেক বিএনপি এবং ছাত্র দলের অনেক নেতাকর্মীরা আছেন, আপনারা কিছু মনে করবেন না, ইট ইজ নাথিং পার্সোনাল, এটা বাংলাদেশের স্বার্থের জন্য আমাদেরকে বলতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বাংলাদেশে সংস্কার কার্যক্রমগুলোকে প্রত্যেকটা পদে পদে তারা বাধা দিচ্ছে, প্রত্যেকটা পদে পদে। তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয় নাই সকল সাংবিধানিক ধারাবাহিকতার নাম দিয়ে। এখন আমাদেরকে যদি আমরা তো কিছুটা পড়াশোনা করেছি, আমাদের সামনে তো ফরাদ মাজার ছিলেন, তার লেখাপত্র তো আমাদের সামনে ছিল, আমরা তো পড়েছি যে এই সাংবিধানিক ধারাবাহিকতা কী বস্তু। তো রাষ্ট্রপতি অপসারণ তারা করতে দিল না। ছাত্ররা বলল যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আপনি এত বড় একটা অভ্যুত্থান করেছেন, এইটার একটা লিখিত ডকুমেন্ট দরকার আমাদের, এইটা তার ছাত্ররা বলেছে। বিএনপি এটার বিরুদ্ধে দাঁড়ালো। বিএনপি বলতেছে সংস্কার করতে হবে না, নির্বাচন দেন, নির্বাচনী সংস্কার, নির্বাচন করলেই নাকি সংস্কার হবে। তা এখন আমি একটু কনফিউজ যে বিএনপির ল্যাঙ্গুয়েজ এবং গতকালকে বিএনপির মহাসচিব বর্ষিয়ান রাজনীতিবিদ, আমরা তাকে শ্রদ্ধা করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বললেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এখন একটু চিন্তা করে দেখেন এই কথাগুলো। আওয়ামী লীগের লোকেদের বক্তব্য, দিল্লির বক্তব্য, বিএনপির বক্তব্য এক হয়ে যাচ্ছে। কেন? যে দিল্লি 6 মাস আগেও বাংলাদেশে নির্বাচন চায় নাই, তারা এখন বাংলাদেশের নির্বাচনের জন্য এত উতলা হয়ে উঠেছে কেন? একটাই কারণ, জানুয়ারির আগে দিল্লি যে কারণে বাংলাদেশে ইলেকশন চায় নাই, ঠিক একই কারণে দিল্লি এখন বাংলাদেশে ইলেকশন চায়। সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো না কোনোভাবে গণতান্ত্রিক বিকাশ, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দাঁড়াতে না দেয়া। দিল্লি এটা পরিষ্কার বুঝতে পারছে যে তাদের আওয়ামী লীগকে এখানে আবারও বসানোর পরিকল্পনা ভেস্তে গেছে, এটা সম্ভব না এই মুহূর্তে। তাহলে তাদেরকে প্ল্যান বি নিয়ে কাজ করতে হচ্ছে আমি এটা বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ করতে চাই। আমি জানি যে আপনারা গত 16 বছর অসম্ভব রকমের নির্যাতনের মধ্য দিয়ে ছিলেন, এবং আপনাদের দলীয় নেতাকর্মীদের সাথে যে অন্যায়, যে জুলুম গত 16 বছর ধরে হয়েছে, সেটার বিচার সবার আগে চাওয়া উচিত। সেটার জন্য রাষ্ট্র সংস্কার করা উচিত, বা রাষ্ট্র পুনর্গঠন করা উচিত। কিন্তু নির্বাচনের এই দাবিটা যে বিএনপি কত বড় ফাঁদে পা দিচ্ছে, মানে বিএনপির, আমি নেতাদের কথা বলছি আর কি, এটা হয়তো তারা এখনো বুঝতে পারছে না। দিল্লির একটা জিনিস কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে যে দিল্লি এখানে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চেয়ে শেষ পর্যন্ত রাখতে পারে নাই। ফলে বিএনপি সহ যারাই বাংলাদেশের রাজনৈতিকভাবে ক্ষমতায় আসতে চায়, তাদেরকে জনগণের উপর ভর করতে হবে, অন্য কারোর উপর না। যদি আপনি অন্য কোনো পরাশক্তির উপর ভর করেন, আপনার আওয়ামী লীগের মতো পরিণতি হতে পারে। আওয়ামী লীগকে সরাতে এখানে 15 বছর লেগেছে, আপনাকে হয়তো এতদিন লাগবে না। এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে যার পতন ঘটবে, তার কিন্তু রাজনীতিতে ফিরে আসা কঠিন হবে, এটা সে যেই হোক। এখন দিল্লির কিন্তু অন্তরে আওয়ামী লীগ, মুখে বিএনপি। এইটা বিএনপিকেও বুঝতে হবে যে এখন বিএনপির উপর কেন দিল্লি ভর করছে। এই কারণে ছাত্ররা যে সমস্ত রাষ্ট্র সংস্কারের কথা বলেছে কিংবা রাষ্ট্র পুনর্গঠনের কথা বলেছে, তারা বলেছে একটা গণপরিষদ নির্বাচনের কথা। দেখেন, বলা হচ্ছে যে ছাত্ররা নির্বাচন চায় না, কিন্তু ছাত্ররা তো পরিষ্কার করে বলেছে যে আপনারা গণপরিষদ নির্বাচন দেন, 4 মাস পরেই দেন, কোনো অসুবিধা নাই, ওই ডিসেম্বরে যেতে হবে না, 4 মাস পরে নির্বাচন দেন, কিন্তু গণপরিষদ নির্বাচন দেন, সংসদ নির্বাচন না। এখন যারা মনে করছেন যে আপনারা সংসদ নির্বাচন হলে আপনারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাবেন, আপনাদের গণপরিষদে ভয় কিসের? গণপরিষদে আসতে চাচ্ছেন না কেন? আপনারা তো গণপরিষদেও তো সংখ্যাগরিষ্ঠতা পাবেন। এবং দেখেন, স্থানীয় সরকার নির্বাচনে যারা জয়ী হয়, তারা কিন্তু বলতে পারবে না যে আমরা সংসদে গিয়ে আইন প্রণয়ন করব। তো একইভাবে যারা সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সংসদে যায়, তারা বলতে পারবে না যে আমরা সংবিধান প্রণয়ন করব। তাহলে সংবিধান প্রণয়ন করতে হলে কিংবা সংবিধান সংস্কার করতে হলে, ন্যূনতম সংস্কার করতে হলে আপনাকে গণপরিষদে যেতে হবে। জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তাদের পক্ষ থেকে বলেছে সামনে নির্বাচনটা এমন একটা নির্বাচন করতে হবে, সেটা হবে গণপরিষদ নির্বাচন। প্রথমত আপনার এখানে যে একটা গণবিরোধী, ঔপনিবেশিক, অগণতান্ত্রিক একটা সংবিধান আছে 72 সাল থেকে, এই সংবিধানটাকে
ফেলে দিয়ে, যেটা ইতিমধ্যেই এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাতিল হয়ে গেছে, আপনাকে একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এবং সংবিধান প্রণয়ন শেষে ওই গণপরিষদই সংসদের রূপ নেবে একটা আইন পাশ করে। দ্যাটস দ্য রোড ম্যাপ। এই রোড ম্যাপে বিএনপির কী সমস্যা আমি ঠিক বুঝতে পারছি না। এবং বিএনপি প্রতিনিয়ত যেভাবে বাংলাদেশের, মানে আমি আশা করেছিলাম অন্তত যে বাংলাদেশের ছাত্র জনতা তো 5 অগাস্ট পর্যন্ত একটা ঘটনা, একটা বড় ঘটনা ঘটিয়েছে। জানুয়ারি পর্যন্ত ওই আন্দোলন তো ফেল করেছে, এটা তো আমাদের স্বীকার করতে হবে। আমরা তো ওই আন্দোলনে ছিলাম, খোঁজ নিয়ে দেখেন, আমরা ওই আন্দোলনের রাস্তায় ছিলাম। কিন্তু ওইভাবে তো ওই সরকারকে ফেরানো যেত না, সরানো যেত না, এটা খুব পরিষ্কার। আমরা তখন বলেছি, জানুয়ারির আগে থেকে আমরা বলতেছিলাম যে গণ অভ্যুত্থান করতে হবে। ফরহাদ মাজার বলেছেন আপনারা তাকে আওয়ামী লীগের বানিয়ে দিচ্ছেন, বলছেন যে উনি আওয়ামী লীগের দোসর। আমরা নির্বাচন চাচ্ছি, উনি গণ অভ্যুত্থান চাচ্ছেন, উনি আওয়ামী লীগকে ফেভার করতে চাচ্ছেন, এই কথাটা আপনারা বলেছেন। তারপর আপনাদের ওই আন্দোলনটা ফেল করেছে, ওইভাবে হয় নাই, জনগণ আসে নাই ওই আন্দোলনে, স্বীকার করা ভালো। 6 মাসের এবং জানুয়ারির পরে একটা লোক বিশ্বাস করে নাই যে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটবে। ছাত্ররা 6 মাস পরে ওই কাণ্ডটা করেছে, এত বড় একটা ঘটনা ঘটিয়েছে। এখন আমি প্রশ্ন করতে চাই, শুধু বিএনপি না, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি প্রশ্ন করতে চাই, 5 তারিখের পরে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর যেখানে আমাদেরকে যেতে হবে, সেটা যাওয়ার জন্য আপনারা কি কি করেছেন? নির্বাচনের দাবি করা ছাড়া আর কি কি আপনারা করেছেন? দেশে এতগুলো মাজার ভাঙা হলো, আপনারা কি করেছেন? দেশে এতগুলো মব হলো, আপনারা কি করেছেন? আপনাদের তো পুরো দেশের সাংগঠনিক কাঠামো আছে, এইটাকে আপনারা জনগণকে প্রোটেক্ট করার কাজে কিভাবে ব্যবহার করছেন আমাদেরকে বলেন, আমরা দেখি নাই। উল্টো আপনারা যেটা করেছেন, ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল নিয়ে আসতে চাচ্ছে, এটাকে হওয়ার আগেই আপনারা কিংস পার্টি, আমাদেরকে কিংস পার্টি শেখাবেন? তাহলে কি আমরা এখন ইতিহাস খুলে বসবো? বাংলাদেশে তো বিএনপির চেয়ে বড় কোনো কিংস পার্টি নাই। বিএনপি তো সরকারে থাকা অবস্থায় গঠিত একটা দল, কিন্তু তাতে অসুবিধা নাই, কারণ বিএনপি 2 বার গণরায়ের সরকার হয়েছে, জনগণ তার পক্ষে ছিল। তাহলে আপনারা একটা আমাদেরকে বাংলাদেশে দিল্লিপন্থীদের কোনো স্থান আর হবে না। আমরা শেখ মুজিব, শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশপন্থীদের হাতে থাকবে। বিএনপি, জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশপন্থী তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের জনগণের বৈষম্য বিরোধী এবং ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন। সেটা যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যদি আওয়ামী লীগ আবার ফিরত আসে তাহলে আবারও ফ্যাসিবাদ ফিরত আসবে। আপনারা জানেন 1975 সালের এই দিনে 25শে জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার অপচেষ্টা করেছিলেন এবং সেই বাকশাল চারটি বাদে অন্য সকল দৈনিক পত্রিকাগুলোকে নিষিদ্ধ করেছিল, মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল। আমরা সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, নারী সংগঠন, আলেম ওলামা সবাই মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা যেই ব্যবস্থার উপরে দাঁড়িয়ে যেই প্রতিষ্ঠানগুলোকে কব্জা করে মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, লুটপাট চালিয়েছে, গুম খুন ধর্ষণ করেছে, সে সকল প্রতিষ্ঠানগুলোকে সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনোই বৈষম্য এবং নিপীড়ন মুক্ত হতে পারবে না। সরকারের যে অগ্রাধিকার আছে, সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, গুম খুনের ধর্ষণের বিচার করা এবং সংস্কার করা, এবং অবশ্যই সকল বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া বাংলাদেশকে। গত 16 বছরে যেটা সম্ভব হয়নি। আমি আজিগঞ্জবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে সরকারের সাথে এবং বাংলাদেশের জনগণের এই দীর্ঘ লড়াইয়ের সাথে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার এবং যখন ডাক পড়বে আবারও রাজপথে নেমে আসার জন্য আহ্বান জানিয়ে
সবাইকে ধন্যবাদ জানিয়ে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।